সুপ্রিয় শ্রোতা, লক্ষ্মীজি স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ থাকছে দেশে বিদেশের ঊনবিংশতম পর্ব। আমানুল্লাহ ইউরোপ থেকে নিয়ে এলেন একগাদা দামি আসবাবপত্র, অগুনতি মোটর গাড়ি আর বক্তৃতা দেবার বদ অভ্যাস। প্রাচ্য দেশের লোক খেয়ে দিয়ে ঢেকুর তুলতে তুলতে আরামে গা এলিয়ে দেয়। পশ্চিমে ডিনারের পর স্পিচ, লাঞ্চের পর অডিটরি, তাও আবার যত সব শিরোপীড়াদায়ক পলিটিক্যাল বিষয় নিয়ে। সাহেবরা বিলাতে লাঞ্চে ডিনারে আমানুল্লাহকে যে নেশার পয়লা পাত্র খাইয়ে দিয়েছিল তার খোয়ারে তিনি চালালেন কাবুলে ফিরে এসে, মাত্রা বাড়িয়ে, লম্বা লম্বা লেকচার ছেড়ে। পরের 3 দিনে নাকি তিনি 39 ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন। কিন্তু কারো কথায় তো আর গায়ে ফোসকা পড়ে না। কাবুলে চিড়ের প্রচলন নেই, কাজেই শ্রোতারা কেউ ঘুমোলো, কেউ শুনল, 2-1 মনে মনে ইউরোপে তার বাজে খরচার আঁক কষল। তারপর আরম্ভ হলো সংস্কারের পালা। একদিন সকালবেলা মাওলানার বাড়ি যেতে গিয়ে দেখি 15 আনা দোকানপাট বন্ধ। বড় দোকানের ভেতর গ্রামোফোন ফটোগ্রাফের দোকানটা খোলা ছিল। দোকানদার পাঞ্জাবি, অমৃতসরের লোক, আমার সঙ্গে ভাবছিল। খবর শুনে বিশ্বাস হলো না। আমানুল্লাহর হুকুম, কার্পেটের উপর পদ্মাসনে বসে দোকান চালাবার কায়দা বেআইনি করা হলো। সব দোকানে বিলিতি কায়দায় চেয়ার টেবিল চাই। আমি বললুম, সে কি কথা? সুতোর, কামার, কালাইগর, মুচি সব সব ছোট ছোট খোপের ভিতর চেয়ার টেবিল ঢোকাবে কি করে? পাবেই বা কোথায়? নিরুত্তর। যারা পয়সাওয়ালা, যাদের দোকানে জায়গা আছে, রাতারাতি মেজ কুর্চি পাবে কোথায়? সুতোরও ভয়ে দোকান বন্ধ করেছে। বলে চেয়ার টেবিলে বসে তক্তা রেখে নাকি রেদা চালাতে শেখেনি। আগের থেকে নোটিশ দিয়ে হুঁশিয়ারি করা হয়নি। না, জানেন তো, আমানুল্লাহ বাদশার সব কিছু ঝটপট। পাক্কা 3 সপ্তাহ 14 আনা দোকানপাট বন্ধ রইল। গম ডাল অবশ্যই পিছনের দরজা দিয়ে আড়ালে আবডালে বিক্রি হলো। তাদের উপরে চোটপাট করে পুলিশ 2 পয়সা কামিয়ে নিল। আমানুল্লাহ হার মানলেন কি না জানি নে, তবে 3 সপ্তাহ পরে একে একে সব দোকানে খুলল, পূর্ববৎ, অর্থাৎ বিনা চেয়ার টেবিলে। কাবুলের সবাই এই ব্যাপারে চটে গিয়েছিল, সন্দেহ নেই, কিন্তু রাজার খামখেয়ালিতে তারা অভ্যস্ত বলে অত্যাধিক উষ্মাবোধ করেনি। কাবুলিদের এই মনোভাবটা আমি ঠিক বুঝতে পারিনি, কারণ আমরা ভারতবর্ষে অত্যাচার অবিচারে অভ্যস্ত বটে, কিন্তু খামখেয়ালি বড় একটা দেখতে পাই না। আমার মনে খটকা লাগলো। পাগমানের পাগলামির কথা মনে পড়ল। গায়ের লোককে শহরে ডেকে এনে মর্নিং স্যুট পরাবার বিড়ম্বনা, এই যে তারই পুনরাবৃত্তি, এই যে আরও পীড়াদায়ক, মূলহীন, অর্থহীন ইউরোপের অন্ধানুকরণ। মীর আসলামের সঙ্গে দেখা হলে পর তিনি আমাকে সবিস্তার আলোচনা না করতে দিয়ে যেটুকু বললেন, বাংলা ছন্দে তার অনুবাদ করলে দাঁড়ায়, কয়লাওয়ালার দোস্তি, তবা ময়লা হতে রেহাই নেই, আতরওয়ালার বাক্স বন্ধ, দিল খুশ তবু পাই খুশবাই। আমি বললাম, এ তো হলো সূত্র, ব্যাখ্যা করুন। মীর আসলাম বললেন, পাশ্চাত্য ভূখণ্ডে ইংরেজ, ফরাসি প্রভৃতি ফিরিঙ্গি সম্প্রদায়ের সঙ্গে গাত্র ঘর্ষণ করত। আমানুল্লাহ যে কৃষ্ণপ্রস্তর চূর্ণ সর্বাঙ্গে লেপন করিয়া আসিয়াছিলেন, তদ্বারা তিনি কাবুলহট্ট মসীলিপ্ত করিবার বাসনা প্রকাশ করিতেছেন। তথাপি তদ্দেশীয় বিদগ্ধজনের শোক কথঞ্চিৎ প্রশমিত হইত যদি নৃপতি প্রস্তরচূর্ণের সঙ্গে সঙ্গে কিঞ্চিৎ প্রস্তর খণ্ডও আনয়ন করিতেন। তদ্বারা ইন্ধন প্রজ্বলিত করিলে দীনদেশের সহিত নিবারিত হইত। আমি বললুম, চেয়ার টেবিল চালানো যদি মসিলেপন মাত্রই হয়,
তবে তা নিয়ে এমন ভয়ঙ্কর দুঃখ করবার কি আছে বলুন? মীর আসলাম বললেন, অযথা শক্তিক্ষয়, নৃপতির অবমাননা, ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আর 5 জনের সঙ্গে আলাপ আলোচনা করে দেখলুম যে তারা মীর আসলামের মতো কালো চশমা পরে ভবিষ্যৎ এত কালো করে দেখলেন না। ছোকরাদের চোখে তো গোলাপি চশমা। গোলাপি বললেও ভুল হয়, সে চশমা লাল টকটকে রক্ত মাখানো। তারা বলে, যেসব বদমায়েশরা এখনো কার্পেটে বসে দোকান চালাচ্ছে তাদের ধরে ধরে কামানের মুখে বেঁধে হাজারো টুকরো করে উড়িয়ে দেওয়া উচিত। আমানুল্লাহ নিতান্ত ঠান্ডা বাদশা বলেই তাদের রেহাই দিয়েছেন। ভেবে চিন্তে আমি গোলাপি চশমায় পড়লুম। তার কিছুদিন পরে আরেক নয়া সংস্কারের খবর আনলেন মৌলানা। আফগান সেপাইদের মানা করা হয়েছে তারা যেন কোনো মোল্লাকে মুর্শিদ না বানায়, অর্থাৎ গুরু স্বীকার করে যেন মন্ত্র না নেয়। খাঁটি ইসলামে গুরু ধরার রেওয়াজ নেই। পণ্ডিতেরা বলেন কোরআন শরীফ কিত্তাবমিন, অর্থাৎ খোলা কিতাব। তাতেই জীবনযাত্রার প্রণালী আর পরলোকের জন্য পুণ্য সঞ্চয়ের পন্থা সহজ ভাষায় বলে দেওয়া হয়েছে। গুরু মেনে নিয়ে তার অন্ধানুকরণ করার কোনো প্রয়োজন নেই। অন্য দল বলেন এ কথা আরবদের জন্য খাটতে পারে, কারণ তারা আরবিতে কোরআন পড়তে পারে, কিন্তু ইরানি কাবুলি আরবি জানে না। গুরু না নিলে কি উপায়? এ তর্কের শেষ কখনো হবে না। কিন্তু বিষয়টা যদি ধর্মের গণ্ডির ভিতরেই বন্ধ থাকত, তবে আমানুল্লাহ গুরু ধরা বারণ করতেন না। কারণ যদিও মানুষ গুরু স্বীকার করে ধর্মের জন্য, তবু দেখা যায় যে শেষ পর্যন্ত গুরু দুনিয়াদারির সব ব্যাপারে উপদেশ আরম্ভ করেছেন এবং গুরুর উপদেশ সাক্ষাৎ আদেশ। তাহলে দাঁড়ালো এই যে আমানুল্লাহর আদেশের বিরুদ্ধে মোল্লা যদি তার শিষ্য কোনো সেপাইকে পাল্টা আদেশ দেন, তবে সে সেপাই মোল্লার আদেশই যে মেনে নেবে তাতে আর কোনো সন্দেহ নেই। চার্লস বনাম টেস্ট। গোলাপি চশমাটা কপালে তুলে নিয়ে অনুসন্ধান করলুম দেয়ালে কোনো লেখা ফুটে উঠেছে কিনা। আমানুল্লাহ কেন হঠাৎ এ আদেশ জারি করলেন? তবে কি কোনো অবাধ্যতা, কোনো বিদ্রোহ, কোনো? কিন্তু এসব সন্দেহ কাবুলে মুখ ফুটে বলা তো দূরের কথা, ভাবতে পর্যন্ত ভয় হয়। আমার শেষ ভরসা মীর আসলাম। তিনি দেখি কালো চশমায় আরেক পোজ ভুসো মাখিয়ে রাজনৈতিক আকাশের দিকে তাকিয়ে আছেন। খবরটা দেখলুম তিনি বহু পূর্বেই জেনে গিয়েছেন। আমার প্রশ্নের উত্তরে বললেন, ইহলোক পরলোক সর্বলোকের জন্যই গুরু নিষ্প্রয়োজন। তৎসত্ত্বেও যদি কেহ অনুসন্ধান করে, তবে তাহাকে প্রতিরোধ করাও ততোধিক নিষ্প্রয়োজন। আমি বললাম, কিন্তু আপনি যখন আপনার ভারতীয় গুরুর কথা স্বীকার করেন, তখনই তো দেখছি তার প্রশংসায় আপনি পঞ্চমুখ। মীর আসলাম বললেন, গুরু দিব্যিদ। যে গুরুগৃহে প্রবেশ করার দিন তোমার মনে হইবে গুরু ভিন্ন পদমাত্র অগ্রসর হইতে পারো না, এবং ত্যাগ করার দিন মনে হইবে গুরুতে তোমার প্রয়োজন নাই, তিনিই যথার্থ গুরু। গুরুর আদর্শ তিনি যেন একদিন শিষ্যের জন্য নিষ্প্রয়োজন হইতে পারেন। দ্বিতীয় শ্রেণীর গুরু শিষ্যকে প্রতিদিন পরাধীন হইতে পরাধীনতর করে। অবশেষে গুরু বিনা সে শিষ্যও নিঃশ্বাস প্রশ্বাস কর্ম পর্যন্ত সুসম্পন্ন করিতে পারে না। আমার গুরু প্রথম শ্রেণীর, আফগান সৈন্যের গুরু দ্বিতীয় শ্রেণীর। আমি বললুম, অর্থাৎ আপনার গুরু আপনাকে স্বাধীন করলেন, আফগানের সেপাইয়ের গুরু তাকে পরাধীন করেন। পরাধীনতা ভালো জিনিস নয়। তবে কেন বলেন গুরু নিষ্প্রয়োজন? বরঞ্চ বলুন গুরু গ্রহণ সেখানে অপকর্ম। মীর আসলাম বললেন, ভদ্র, সত্য কথা বলিয়াছ, কিন্তু প্রশ্ন, সংসারে কয়জন লোক স্বাধীন হইয়া চলিতে ভালোবাসে বা চলিতে পারে? যাহারা পারে না তাহাদের জন্য অন্য কি উপায়? আমি বললুম, খুদাই মালুম, কিন্তু উপস্থিত বলুন, সৈন্যদের বিদ্রোহ করার কোনো সম্ভাবনা আছে কিনা? মীর আসলাম বললেন, নৃপতির সন্নিকটস্থ সেনাবাহিনী কখনো বিদ্রোহ করে না, যতক্ষণ না সিংহাসনের জন্য অন্য প্রতিদ্বন্দ্বী উপস্থিত হন।
আমি ভারী খুশি হয়ে বিদায় নিতে গিয়ে বললুম, কয়েকদিন হলো লক্ষ্য করেছি আপনার ভাষা থেকে আপনি কঠিন আরবি শব্দ কমিয়ে আনছেন। সেটা কি সজ্ঞানে? মীর আসলাম পরম পরিতোষ সহকারে মাথা দোলাতে দোলাতে হঠাৎ অত্যন্ত কাবুলি ফার্সিতে বললেন, একদিনে বুঝতে পারলে সাদ? তবে হক কথা শুনে নাও, আর বছর যখন হেথায় এলে তখন ফার্সি জানতে ঢুঢু, তাইতে তোমায় তালিম দেবার জন্য আরবি শব্দে বেড়া বানাতুম, তুমি ডিঙিয়ে ডিঙিয়ে পেরুতে। গোড়ার দিকে ঠ্যাংগুলো জখম টখমও হয়েছে, এখন দিব্যি আরবি ঘোড়ার মতো আরবি বেড়া ডিঙাচ্ছ বলে খামোখা বখড়া বাঁধার কর্ম বন্ধ করে দিলুম। গুরু এখন ফালতো, মাথার ভসভসে ঘিলুতে তুরপুন সিধল। আমি বাড়ি ফেরার সময় ভাবলুম, লোকটি সত্যিকারের পণ্ডিত। গুরু কি করে নিজেকে নিষ্প্রয়োজন করে তোলেন সেটা হাতে কলমে দেখিয়ে দিলেন। তারপর বেশি দিন যায়নি, এমন এক সময় একদিন নোটিশ পেলাম, একদল আফগান মেয়েকে উচ্চশিক্ষার জন্য তুর্কি পাঠানো হবে। স্বয়ং বাদশাহ উপস্থিত থেকে তাদের বিদায় আশীর্বাদ দেবেন। আমি যাইনি। ব্রিটিশ রাজদূতাবাসের এক উচ্চপদস্থ ভারতীয় কর্মচারীর মুখ থেকে বর্ণনাটা শুনলুম। তার নাম বলবো না, সে নাম এখনো মাঝে মাঝে ভারতবর্ষের খবরের কাগজে ধূমকেতুর মতো দেখা দেয়। বললেন, গিয়ে দেখো জনকুড়ি কাবুলে মেয়ে গার্ল গাইডের ড্রেস পরে দাঁড়িয়ে। আমানুল্লাহ স্বয়ং উপস্থিত, অনেক সরকারি কর্মচারী, বিদেশি রাজদূতাবাসের গণ্যমান্য সভ্যগণ, আর একপাশে মহিলারা। রানী সুরাইয়াও আছেন। হ্যাটের সামনে পাতলা নেটের পর্দা। আমানুল্লাহ উচ্চশিক্ষা সম্বন্ধে অনেক খাঁটি এবং পুরনো কথা দিয়ে অবতারণিকা শেষ করে বললেন, আমি পর্দা প্রথার পক্ষপাতী নই, তাই আমি এই মেয়েদের বিনা বরখায় তুর্কি পাঠাচ্ছি। কিন্তু আমি স্বাধীনতা প্রয়াসী, তাই কাবুলের কোনো মেয়ে যদি মুখের সামনে পর্দা ফেলে দিয়ে রাস্তায় বেরোতে চায়, তবে আমি তাকে সাহায্য করতে প্রস্তুত। আবার আমি কাউকে জোর করতেও চাইনি। এমনকি মহিষী সুরাইয়াও যদি বোরখা পরায় পছন্দ করেন, তাতেও আমার আপত্তি নেই। কর্মচারীটি বললেন, এতটা ভালোই ভালোই চলল, কিন্তু আমানুল্লাহর বক্তৃতা শেষ হতেই রানী সুরাইয়া এগিয়ে এসে নাটকীয় ঢঙে হ্যাটের সামনে পর্দা ছিঁড়ে ফেললেন। কাবুল শহরের লোক সভাস্থলে আফগানিস্তানের রাজমহিষীর মুখ দেখতে পেল। কর্মচারীটির রসবোধ অত্যন্ত কম, তাই বর্ণনাটা দিলেন নিতান্ত নীরস নির্জলা। কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে যে জিজ্ঞাসা করব তারও উপায় নেই। হয়তো ঘুঘু এসেছেন রিপোর্ট তৈরি করার মতলব নিয়ে। ঘটনাটা ভারতবাসীর মনে কিরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই হবে রিপোর্টের মশলা। আমিও পোকার খেলার জোয়াড়ির মতো করে বসে রইলুম। যাবার সময় বললেন, এরকম ধারা ড্রামাটিক কায়দায় পর্দা ছাড়ার কি প্রয়োজন ছিল? রয়ে সয়ে করলেই ভালো হতো না? আমি মনে মনে বললুম, ইংরেজের সনাতন পন্থা, সব কিছু রয়ে শুয়ে, সব কিছু টাপে টোপে, তা সে ইংরেজি লেখাপড়া চালানোই হোক, আর ঢাকায় মসলিনের বুক চিড়ে টুকরো টুকরো করাই হোক। চুস হয়ে ঢুকবে, মুসল হয়ে বেরোবে। কিছু একটা বলতে হয়। নিবেদন করলুম, এসব বিষয়ে এককালে ভারতবাসী মাত্রই কোনো না কোনো মত পোষণ করত, কারণ তখনকার দিনে আফগানিস্তান ভারতবর্ষের মুখের দিকে না তাকিয়ে কোনো কাজ করত না। কিন্তু এখন আমানুল্লাহ নিজের চোখে সমস্ত পশ্চিম দেখে এসেছেন, রাস্তা তার চেনা হয়ে গিয়েছে। আমরা একপাশে দাঁড়িয়ে শুধু দেখব, মঙ্গল কামনা করব, ব্যাস। কর্মচারী চলে যাওয়ার পর অনেকক্ষণ ধরে বসে বসে ভাবলুম। কিন্তু একটা কথা এখানে আমি আমার পাঠকদের বেশ ভালো করে বুঝিয়ে দিতে চাই যে, আমি এবং কাবুলের আর 5 জন তখন আমানুল্লাহর এসব সংস্কার নিয়ে দিনরাত মাথা ঘামায়নি। মানুষের স্বভাব আপন ব্যক্তিগত সুখ দুঃখকে বড় করে দেখা। হাতের সামনে আপন মুঠি হিমালয় পাহাড় ঢেকে রাখে। দ্বিতীয়ত, যেসব সংস্কার করা হচ্ছিল তার একটাও আমার মতো 5 জনের স্বার্থকে স্পর্শ করেনি। স্যুট সঙ্গে নিয়েই আমরা কাবুল গিয়েছি, কাজেই স্যুট পরার আইন আমাদের বিচলিত করবে কেন?
আর আমরা পাতলা নেটের ব্যবসাও করি না যে মহারানী তার হ্যাটের নেট ছিঁড়ে ফেললে আমাদের দেউলে হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরান আফগানিস্তানের বাদশাহ দেশের লোকের জানমালের মালিক। আর সকলেই জানে যে এই দুই বস্তুই অত্যন্ত ফানি, নশ্বর। নশ্বর জিনিস এমনি যাবে অমনিও যাবে, বাদশাহের খামখেয়ালের নিমিত্তের ভাগী মাত্র। রাজা বাদশাহ তো আর গাধা খচ্চর নন যে শুধু দেশের মোট পিঠে করে বইবেন আর জাবর কাটবেন। তারা হলেন গিয়ে তাজি ঘোড়ার জাত। দেশটাকে পিঠে নিয়ে যেমন হঠাৎ প্রগতির দিকে খামোখা ঊর্ধ্বশ্বাসে ছুটবেন, তেমনি কারণে অকারণে সোয়ারকে দু চারটে লাথি চোটো মারবেন। তাই বলে তো আর ঘোড়ার দানা পানি বন্ধ করে দেওয়া যায় না। কাজেই কাবুল শহরের লোকজন খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, বেরিয়ে বেড়াচ্ছে। এমন সময় আমানুল্লাহর প্রতিজ্ঞা যে তিনি সব মেয়েদের বেপরদায় বেরোবার সাহায্য করবেন এক ভিন্ন রূপ নিয়ে প্রকাশ পেল। শোনা গেল বাদশার হুকুম, কোনো স্ত্রীলোক যদি বেপরদা বেরোতে চায় তার স্বামী যেন কোনো ওজর আপত্তি না করে। যাদের আপত্তি আছে তারা যেন বউদের তালাক দিয়ে দেয়। আর তারা যদি সরকারি চাকরি করে তবে আমানুল্লাহ দেখে নেবেন। কি দেখে নেবেন সেটা স্পষ্টপষ্টি বলা হয়নি, তবে চাকরিটাও হয়তো বউয়ের সঙ্গে সঙ্গে একই দরজা দিয়ে বেরিয়ে যাবে। সাধে কি আর বাংলায় বলি, বিবিজান চলে যান লবেজান করে। শুধু বিবিজান চলে গেলে সুস্থ মানুষ প্রেমিকদের কথা আলাদা, লবেজান হবে কবে? সঙ্গে সঙ্গে চাকরিটা গেলে পর মানুষ অনাহারে লবেজান হয়। মীর আসলাম বললেন, গিন্নিকে গিয়ে বন্যু, ওগো চোখে সুরমা লাগিয়ে বেবরকায় কাবুল শহরে একটু রোদ মেরে এসো। বিশ্বাস করবে না ভায়া, বদনা ছুঁড়ে মারলে। তাও জানো তো মোল্লার পাগড়ি, বদনাটাই খেলো টুল। আম্মু অবশ্য টাল খেয়ে খেয়ে ঘর থেকে বেরিয়ে এলুম। আমি বললুম, হ্যাঁ হ্যাঁ জানি, পাগড়ি অনেক কাজে লাগে। মীর আসলাম বললেন, সাই জানো, বিয়ে করলে জানতে, বেয়ারা বউকে তোমার তো আর বেঁধে রাখতে হয় না। আমি বললুম, বাজে কথা। আমানুল্লাহ ক্যাচ করে কেটে দিয়েছেন, আর ভালোই করেছেন। বউকে বেঁধে রাখতে হয় মনের শিকল দিয়ে, হৃদয়ের জিঞ্জির দিয়ে। মীর আসলাম বললেন, হৃদয় মনের কথা ওঠে যেখানে তরুণ তরুণীর ব্যাপার। 60 বছরের বুড়ো 16 বছরের বউকে কোন মনের শিকল দিয়ে বাঁধতে পারে বলো? সেখানে কাবিননামা, সর্বাঙ্গ ঢাকা বোরখা আর পাগড়ির নেজ। আমি বললুম, তা তো বটেই। মীর আসলাম বললেন, আমানুল্লাহ যে পর্দা ছেঁড়ার জন্য তম্বি লাগিয়েছেন তাতে জোয়ানদের কি? বেদনাটা সেখানে নয়। বোড়া সর্দারদের ভিতর চিংড়ি বউদের ঠেকাবার জন্য সামাল সামাল রব পড়ে গিয়েছে। আমি শুধালাম, তরুণীরা চঞ্চল হয়ে উঠেছেন নাকি? তিনি বললেন, ভেলারে বিপদ। আমাকে তুমি নওরোজের আকবর বাদশাহ ঠাউরালে নাকি? চিংড়িদের আমি চিনব কোত্থেকে? ইস্তক মেয়ে নেই, ছেলের বউ নেই। গিন্নির বয়স 50, কিন্তু বয়স ভাড়িয়ে হাফ টিকিট কেটেছেন। দেখলে বোঝা যায় শখানেক হবে। আমি বললুম, তবে কি বুড়োরা খামোখা ভয় পেয়েছেন? মীর আসলাম বললেন, শোনো, খুলে বলি, আমানুল্লাহর হুকুম শোনা মাত্র চিংড়িরা যদি লাফ দিয়ে উঠত, তবে বুড়োরাও না হয় তার একটা দাওয়ায় বের করত। এই মনে করো, তুমি যদি হঠাৎ তলোয়ার নিয়ে কাউকে হামলা করো, সেও কিছু একটা করবে। বীর হলে লড়বে, বকরির কলিজা হলে ন্যাজ দেখাবে। কিন্তু এ তো বাপু তা নয়, এ হলো মাথার ওপর ঝোলানো নাঙ্গা তলোয়ার। চিংড়িরা হয়তো সব চুপ করে বসে আছে, রাস্তায় তো এখনো চাঁদের হাট বসেনি, কিন্তু এক একজন এক 100খানা তলোয়ার হয়ে চাঁদির উপর ঝুলে আছে। চোখ দুটি বন্ধ করে একটিবার দেখে নাও বাপু। শিউরে উঠলুম। এতক্ষণ আপনারা শুনলেন দেশে বিদেশের 49তম পর্ব। কে কোথা থেকে শুনছেন এবং পর্বটা কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে কমেন্ট বক্সে চোখ রাখলুম। আগের 18টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।